Alhamdulillah, I expect Almighty Allah that I'm in well situation and my students who are interested for taking this class on the uses of preposition is also good or in good situation. গতদিনকে আমরা যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসটা ছিল প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশনের অবস্থান, প্রেপোজিশনের কাজ কী এবং কোনো একটা সেন্টেন্সে প্রেপোজিশন যদি সঠিকভাবে ব্যবহার না হয়, প্রপারলি ইউজেস না হয়, তাহলে একটা সেন্টেন্সের কী ধরনের প্রবলেম তৈরি হয় সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এর সাথে প্রেপোজিশন কাকে কত প্রকার এবং কী কী সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছিল এবং ওই জায়গাটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ছিল সেটা হচ্ছে যে প্রেপোজিশনকে যে আমরা 6 ভাগে ভাগ করি, এটা কিসের উপর ভিত্তি করে 6 ভাগে ভাগ করি। এখানে আমরা প্রেপোজিশনকে যখন ভাগ করেছিলাম তখন প্রেপোজিশনগুলোকে 6 ভাগে ভাগ করেছে, এটা তার গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর 6 ভাগে ভাগ করা হয়েছিল। আজকে আমরা ওই প্রেপোজিশন কাকে বলে, তার অবস্থান কোথায়, কাজ কি, এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো ছিল সেগুলো ছিল সবগুলোই থিওরিক্যাল বিষয়গুলো জানার পাশাপাশি আমাদের প্রেপোজিশনের ব্যবহারগুলো জানাটাও খুবই জরুরি হয় এবং খুবই ইম্পর্টেন্ট হয়। তাই আজকে আমি ইউজেস অফ প্রেপোজিশন নিয়ে কিছু কথা বলবো। খুব বেশি প্রেপোজিশন লেখা নাই, তারপরে as far as possible whatever is possible for me, for I'm giving my lecture and try to make all the clear idea about the uses of preposition. প্রথমে তোমরা দেখবা যে বোর্ডে আমি লিখেছি uses of preposition, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রিপোজিশনের ব্যবহার জানাটা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। কাকে বলে, কত প্রকার কী কী, এটা থিওরিক্যাল জানা লাগে, ইংরেজি বোঝার জন্য জানা লাগে, কিন্তু তার চাইতে বেশি জরুরি হচ্ছে যে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ if we want to know English language then we have to know the proper uses of preposition. Except knowing the uses of preposition, it is tough for every student to make their sentence correct. সেন্টেন্সকে কারেক্ট করার জন্য, ইংলিশ স্পিকিং করার জন্য ইউজেসটা জানানো খুবই। তো প্রথমে দেখতে পাবো তোমরা এখানে যে ওয়ান লেখা আছে, তো ওয়ানের আমরা ব্যবহার নিয়ে হচ্ছে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে একটা বস্তুর উপর আর একটা বস্তু যদি লাগালাগি অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই প্রেপোজিশন ওয়ান ব্যবহার করি। যেমন আমি যদি আমার এই ডাস্টারটা আমার হাতের উপরে রাখি তাহলে আমার ডাস্টার এবং হাতের মধ্যবর্তী জায়গায় কোনো ফাঁকা থাকে না, তার মানে এটা একটা আর একটার উপরে আছে, এরকম একটা আর একটার উপরে থাকা বোঝাতে আমরা অন ব্যবহার করি। আবার তাহলে কি হয় যে এখানে আমি উদাহরণ দিয়েছি, দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল। যদি এই ওয়ান শব্দটা দেওয়ার অর্থ হচ্ছে বই এবং টেবিলের উপরে আছে এবং দুইয়ের মধ্যবর্তী জায়গায় কোনো ফাঁকা স্থান নাই, এরকম বোঝাতে আমরা এখানে ওয়ান ব্যবহার করি। ওয়ানের আরেকটা ব্যবহার হচ্ছে যে দিন এবং তারিখের পূর্বে ওয়ান বসে। যেমন ওয়ান সানডে, কেউ যদি বলে রবিবার তাহলে সানডে, কিন্তু যদি বলে রবিবারে, শনিবারে, সোমবারে, এরকম যদি হয় তাহলে আমরা তখন বলবো ওয়ান সানডে, ওয়ান মানডে, ওয়ান টুইসডে, ওয়ান থার্সডে, ওয়ান ফ্রাইডে। এভাবে 100% যদি আমি কোনো বারের কথা উল্লেখ করি, মেনশন করি ইন মাই রাইটিং অর ইন মাই স্পিকিং, তাহলে অবশ্যই তার পূর্বে আমরা প্রেপোজিশন ওয়ান বসাবো। ফিক্সড। তারিখের পূর্বে ওয়ান বসাবো। যদি আমি কোনো তারিখ লিখি যে 6 জানুয়ারি 2025, তার মানে 6 জানুয়ারি 2025 তারিখে, তার মানে এখানেও কথাটা আসছে যে তারিখে যদি হয় তাহলে আমরা ওয়ান বসাবো। এবার গেল আমরা যদি বলি ইনের ব্যবহার। ইন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রেপোজিশন, এর ব্যবহারটাও অনেক বেশি বিস্তৃত এবং ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো সার্কেলের মধ্যে এরকম কোনো সার্কেল দিব, সার্কেলের মধ্যে যখন কোনো অবস্থান করবো যেটাকে আমরা স্থান বা প্লেস বলি, তখন সেক্ষেত্রে আমরা বসাই হচ্ছে ইন। এখানে দিয়েছি আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, দ্যাট মিনস আমি ক্লাসরুমের মধ্যে অবস্থানরত অবস্থায় আছি, অবস্থান করছি। আবার ওয়ান নির্দিষ্ট সময়ের পূর্বে যদি ইন বসে, অবশ্যই ওয়ান নির্দিষ্ট সময়ের পূর্বে ইন বসে। যেমন ইন দ্য ইভিনিং, ইভিনিং কিন্তু ওয়ান কাইন্ড অফ টাইম, এটা হচ্ছে সময়, বাট এই সময়টা কোন সময়, মানে ইভিনিং তো ধরতে গেলে আমরা 6টা থেকে 7টা 8টা এরকম সময়টাকে আমরা ইভিনিং বলি, বাট এই সময়টা কোন সময়টা এটা মেনশন করা থাকে না, জাস্ট পুরো সময়টাকে, মানে অ্যাভারেজে 6টা থেকে 7টা যদি হয় বা 6টা থেকে 8টা যদি হয়, পুরো সময়টাকে আমরা বলি ইভিনিং। তখন আমরা এই সময়টাকে ওয়ান নির্দিষ্ট বলি এবং ওয়ান নির্দিষ্ট সময় পূর্বে অবশ্যই আমরা ইন বসাই। যেমন ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, শুধু ইভিনিং বললে ইভিনিং মানে সন্ধ্যা,
আর যদি বলি সন্ধ্যায়, তার মানে ইন দ্য ইভিনিং। আমরা এই কথাটা অ্যাজ আমরা আমাদের কথাবার্তার মধ্যে ব্যবহার করি যে সন্ধ্যায় আমি বাজারে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা তখন বলবো ইন দ্য ইভিনিং আই ওয়েন্ট টু বাজার। তার মানে এখানে সন্ধ্যায় বলতে ইন দ্য ইভিনিং। আবার যদি বলি মর্নিং, তার মানে সকাল, কিন্তু যদি বলি সকালে তাহলে হবে ইন দ্য মর্নিং। তার মানে মর্নিং এর পূর্বেও আমার কি আসবে, ইন আসবে, কারণ এটা হচ্ছে ইনডেফিনিট টাইম, অনির্দিষ্ট সময়। এই জন্য এখানে আমরা ইন দ্য মর্নিং এই কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়, সকালে, এরকম সময় বোঝাতে আমরা ইন ব্যবহার করি। ইনের আরেকটা ব্যবহার হচ্ছে মাস এবং বছরের পূর্বে ইন বোঝে। 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে যদি আমি শুধু বলি জানুয়ারি তাহলে জানুয়ারি, কিন্তু আমি যদি বলি জানুয়ারি মাসে তখন আমাকে হবে ইন জানুয়ারি। যদি বলি ফেব্রুয়ারি মাসে তাহলে অবশ্যই হবে ইন ফেব্রুয়ারি। যদি বলি মার্চে তার মানে হচ্ছে ইন মার্চ। যে কথাটা আমরা আমাদের স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন আমি বলতে পারি যে ইন মার্চ আল গো টু ঢাকা, আমি মার্চে ঢাকায় যাব। মার্চে আমি কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা কথা, আমি শুধু মার্চ উচ্চারণ করিনি, আমি উচ্চারণ করেছি মার্চে। তার মানে অবশ্যই এখানে আমাকে প্রিপোজিশনের আশ্রয় নিতে হবে, আদারওয়াইজ আমার সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। তার মানে যদি হয় মার্চে তার মানে ইন মার্চ, যদি বলি ফেব্রুয়ারি তাহলে ইন ফেব্রুয়ারি, যদি বলি জানুয়ারিতে তার মানে ইন জানুয়ারি। এভাবে আমাদেরকে বলতে হবে প্রিপোজিশন। আরেকটা ব্যবহার হচ্ছে অ্যাবোভ অথবা ওভার। এটা মানেও উপরে, ওভার মানেও উপরে, অ্যাবভ মানেও উপরে, আবার ওয়ান মানেও উপরে। পার্থক্যটা হচ্ছে যে ওভার এবং অ্যাবভ এটা দিয়ে যদি আমরা কোনো প্রিপোজিশন হিসেবে এই শব্দ দুটোকে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে একটা জিনিস আর একটা জিনিসের উপরে আছে, কিন্তু সেটার মধ্যবর্তী জায়গায় কিছু ফাঁকা জায়গা আছে। যেমন আমি বলতে পারি যে ফ্যান আমার মাথার উপরে, তার মানে ফ্যান আমার মাথার উপরে মিনস ফ্যান আমার মাথায় লাগালাগি অবস্থা নেই, অথবা আমি ফ্যান মাথায় করে নিয়ে নাই। ফ্যান আমার মাথার উপরে আছে কিন্তু ফ্যান এবং আমার মাথার মধ্যবর্তী জায়গায় একটা স্পেস আছে, এরকম উপরে যদি বোঝাই তাহলে আমরা বলবো ওভার অথবা অ্যাবভ। অথবা আমরা বলতে পারি যে প্লেনটা মাথার উপরে, সেক্ষেত্রেও প্লেন আমি মাথায় করে নিয়ে নাই, তার মানে মধ্যবর্তী জায়গায় ফাঁকা আছে। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওভার অথবা অ্যাবভ। যেমন বলতে পারি দ্য প্লেন ইজ ওভার আওয়ার হেড, প্লেনটা হচ্ছে আমাদের মাথার উপর। টু, যদি কোনো দিক বোঝায়, কোন দিকে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের স্পিকিং এর ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করি। যেমন আমি যদি বলি স্কুলের দিকে তাহলে টু দ্য স্কুল, যদি বলি বাজারের দিকে তাহলে টু দ্য মার্কেট, যদি বলি তোমার দিকে তাহলে টু ইউ, যদি বলি বাগানের দিকে তাহলে টু দ্য গার্ডেন। এরকম যদি দিক বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বসাবো, প্রিপোজিশন টু ব্যবহার করব। ফর, কারোর জন্য বা কিছুর জন্য যদি বোঝায় তাহলে অবশ্যই আমরা এখানে কি বসাবো, ফর ব্যবহার করবো। যেমন আমরা বলতে পারি যে আমি আমার বোনের জন্য একটা নিউ পোশাক কিনেছি, নতুন পোশাক কিনেছি। তার মানে আই হ্যাভ বট আ নিউ ড্রেস ফর মাই সিস্টার। এই যে বোনের জন্য, আমি আগেই বলেছি যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা প্রপারলি প্রিপোজিশন ব্যবহার করতে না পারি তাহলে ওই সেন্টেন্সটার যে সমস্যা হয় সেটা হচ্ছে অর্থগত সমস্যা। এই জন্য অর্থের আর প্রিপোজিশনের কাজটাই হচ্ছে নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে বাক্যের বাকি শব্দগুলোর সাথে অর্থগতভাবে সম্বন্ধ তৈরি করে। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। এই জন্য আমরা এখানে ফর বলছি যে আমার কথার প্রয়োজনে আমি কার জন্য কিনছি, তাহলে কারোর জন্য যখন বোঝাবো তখন আমরা এখানে ফর ইউজ করবো। যেমন আরও আমি যদি বলি যে আমি একটা আইসক্রিম কিনেছি আমার বন্ধুর জন্য, তার মানে হচ্ছে যে আই হ্যাভ ব্রট অ্যান আইসক্রিম ফর মাই ফ্রেন্ড, বন্ধুর জন্য। তাহলে ফর মাই ফ্রেন্ড বন্ধুর জন্য, ফর মাই ফাদার বাবার জন্য, ফর মাই মাদার হচ্ছে মায়ের জন্য, ফর মাই টিচার্স টিচারদের জন্য, ফর মাই স্টুডেন্টস আমার স্টুডেন্টদের জন্য। এরকম কিছু হলে আমরা ফর ইউজ করি। কারোর সাথে যদি বোঝাই তাহলে অবশ্যই আমরা এখানে উইথ ব্যবহার করি। যেমন আমরা কথার মধ্যে বলতে পারি আমরা যে বাবার সাথে, মায়ের সাথে, তারপরে উইথ মাই ফাদার।
বাবার সাথে, উইথ মাই ফাদার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, যদি বলি টিচারের সাথে, উইথ মাই টিচার্স, এই বিষয়গুলো আছে। আসলে মোটা কথা হচ্ছে যে প্রেপোজিশনটা ব্যবহার করি বা ইংরেজি বলতে আমরা মূলত ইংরেজি ভাষাকে বুঝি। আর যখনই আমি ইংরেজি ভাষাকে আমার ল্যাঙ্গুয়েজে ইন প্র্যাকটিক্যাল লাইফ আমি বলতে যাব, তখন অবশ্যই আমার এই ধরনের সিচুয়েশনগুলো চলে আসবে, বাবার সাথে, মায়ের সাথে, বন্ধুর জন্য, স্কুলের দিকে, মানে প্রিপারেশনের যে ব্যাপারগুলো আছে, এই কথাগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার জন্য to know the uses of preposition is very important for every student if they want to know what's the English language and how can you gain it, and absolute their target is to speak in English. যদি তারা ভাষা শিখতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এগুলো জানতে হবে। তারপরে আছে এখানে টুয়ার্ডস। টুয়ার্ড দিয়েও দিকে বোঝায়। টু এবং টুয়ার্ডস এর মধ্যে ব্যবহারগত দিক থেকে কোনো পার্থক্য নাই, অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নাই। টুয়ার্ড বাড়ির দিকে যদি আমি বলি বাড়ির দিকে টুয়ার্ডস হোম, যদি বলি বাগানের দিকে টুয়ার্ডস গার্ডেন, যদি বলি সিটির দিকে তাহলে টুয়ার্ডস সিটি মার্কেট। এরকমভাবে আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করব। তো লাইকও হচ্ছে যে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়। এখানে নতুন একটা শব্দ হচ্ছে যে লাইক। তো লাইকের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পার্টস অফ স্পিচ পড়াই তখন কোন একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হবে এটা ডিপেন্ড করে সেন্টেন্সে ওই ওয়ার্ডটার পজিশন এবং তার কাজ। তো লাইক একই সাথে ভার্ব হতে পারে কোনো সন্দেহ ছাড়াই, আবার লাইক হচ্ছে প্রেপোজিশন হতে পারে। এখন কখন ভার্ব আর কখন প্রেপোজিশন এটা যখন আমরা ফাইন্ডিং করব তখন ভার্ব বলে সে কোথায় বসে কি হিসেবে কাজ করে সেটাকে আমাকে জাজমেন্টে নিতে হবে। আর যখন প্রেপোজিশন বলবো তখন প্রেপোজিশন কিভাবে কাজ করে সেটাও আমাকে জাজমেন্টে নিতে হবে। ইতিমধ্যে আমি বলেছি যে কোনো একটা ওয়ার্ডকে যদি প্রেপোজিশন হতে হয় তাহলে অবশ্যই তাকে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসতে হবে, বসে ওই শব্দটাকে বাকি বাক্যের শব্দগুলোর সাথে কি করবে, অর্থগতভাবে সম্বন্ধ করবে। এই দুটা কন্ডিশন যদি লাইক ফুলফিল করে তাহলে লাইক আমরা প্রিপোজিশন বলবো, আদারওয়াইজ বলবো না। তবে এখানে লাইকের প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার দেখাচ্ছি এবং দেখাবো। যেমন কোনো কিছুর মত বোঝাতে আমরা লাইকের প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। যেমন হচ্ছে যে আমি এখানে লিখেছি যে লাইক ফিশ, তার মানে কি মাছের মতো। যদি বলি লাইক ফ্লাওয়ার তাহলে ফুলের মতো। যদি বলি তোমার মতো তাহলে কি লাইক ইউ। যদি বলি গাছের মতো তো লাইক ট্রি। যদি বলি ড্রেসিং এর মতো তার মানে লাইক ড্রেসিং। এরকম ভাবে আমরা লাইকের ব্যবহার করি। থ্রোটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ প্রেপোজিশন এন্ড ইটস অলসো ইউজড ইন সেন্টেন্স অ্যাজ এ প্রেপোজিশন। এটা মিনস মানে এটা বাংলাতে বোঝানো হয় যখন আমরা কোনো কিছুর মধ্য দিয়ে যখন যাই তখন আমরা থ্রো কথাটা ব্যবহার করি অ্যাজ এ প্রেপোজিশন। যেমন এখানে আমি বলছি থ্রো দ্য আপস এন্ড ডাউন, তার মানে উত্থান পতনের মধ্য দিয়ে। যদি বলি থ্রো দ্য প্যাডি ফিল্ড, তার মানে ধানের জমির মধ্য দিয়ে। যদি বলি থ্রো দ্য রিভার বা থ্রো দ্য রোডস, রাস্তার থ্রো দ্য রিভার্স বা ক্রস দ্য রিভার, এখানে থ্রো হবে না। তবে কোনো কিছুর মধ্য দিয়ে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই থ্রো ব্যবহার করি। দেয়ার থ্রো ইজ ইউজ অ্যাজ আ প্রেপোজিশন। আবার এখানে আছে ফ্রম। ফ্রম মানে হচ্ছে হইতে বা থেকে। ইটস অলসো ইউজ অ্যাজ এ প্রেপোজিশন। যখন কোনো স্থান থেকে বা কোনো জায়গা থেকে বলি আমরা তখন আমরা এখানে ফ্রম ব্যবহার করি। যেমন আমি বলেছি এখানে যে ফ্রম দ্য ফিল্ড মানে মাঠ থেকে। যদি বলি ফ্রম দ্য রেডিও স্টেশন তার মানে রেডিও স্টেশন থেকে। যদি ফ্রম দ্য টেলিভিশন সেন্টার তার মানে টেলিভিশন সেন্টার থেকে। ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে। মানে এই কথাগুলো আমাদের ইংরেজিতে ভাষা শেখার জন্য এগুলো আমাদের প্রয়োজন হয়, ফলে আমরা এই প্রিপারেশন করি। আমরা ইন মাই নর্মাল লাইফ অর ইন মাই ডেইলি অ্যাজ ইউজুয়াল লাইফ উই নিড টু সে ঢাকা থেকে আমি বাড়ি এসেছি। তার মানে ইন দিস সিচুয়েশন উই হ্যাভ টু সে দ্যাট ফ্রম ঢাকা আই হ্যাভ কাম টু মাই হোম। এই ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি। ক্লোজ টু কোনো কিছুর নিকটে বোঝাতে আমরা ক্লোজ টু ব্যবহার করি। যেমন আমি বলি আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে বলতে পারি তুমি কোথায়, আমি তাকে বলতে পারি যে আমি বাসার নিকটে, তার মানে ক্লোজ টু মাই হোম। আম ক্লোজ টু মাই হোম, আমি বাসার নিকটে। আবার আমাকে যদি বলে যে আমি বলতে পারি আমি মার্কেটের নিকটে বা দোকানের নিকটে, তার মানে আমি বলতে পারি ক্লোজ টু দ্য শপ। আমি যদি বলি মার্কেটের নিকটে ক্লোজ টু দ্য মার্কেট। যদি বলি বাগানের নিকটে তাহলে বলবো ক্লোজ টু দ্য গার্ডেন। নেক্সট টু ইজ অলসো ইউজ অ্যাজ এ প্রেপোজিশন। এটাও প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয় এবং এটা যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহার হবে তখন আমাকে তার বাংলা অর্থটা বুঝতে হবে। নেক্সট টু দিয়ে কারো পাশে বোঝায়। যেমন আমি যদি বলি
যে নেক্সট টু দ্য সুপার মার্কেট, আমাকে কেউ বলবো তুমি কোথায় আছো, আমি বললাম যে আমি সুপার মার্কেটের পাশে আছি, তার মানে তখন আমি এটাকে ইংরেজিতে বলবো যে আম নেক্সট টু দ্য সুপার মার্কেট, আমি সুপার মার্কেটের পাশে আছি। তোমরা খেয়াল করলে দেখবা যারা আমার ছাত্রছাত্রী আছো যে প্রেপোজিশন এখানে ব্যবহার করেছি এবং ইংলিশটা দেওয়ার সাথে সাথে আমি হচ্ছে সুপার মার্কেট, আমি পুরো সেন্টেন্সটা দিই, শুধু প্রেপোজিশনের পরে যে নাউনটা আছে সেটা ব্যবহার করেছি। এটাতে আমি বোঝাতে চেয়েছি এটার অর্থটা আসলে কি হয়। পুরো সেন্টেন্স দিলে আরো অনেক বড় হতো, আরো অনেক লিখতে হতো, অনেক সময়ের দরকার ছিল। টু মেক শর্ট মাই ভিডিও আই হ্যাভ রাইট অনলি প্রেপোজিশন অ্যান্ড আফটার ইটস নাউন, এবং এটা পরে নাউনটা সেই জন্য লিখেছি টু নেক্সট টু দ্য সুপার মার্কেট, মানে সুপার মার্কেটের পাশে। যদি আমি বলি দরজার পাশে নেক্সট টু দ্য ডোর, যদি বলি জানালার পাশে তাহলে নেক্সট টু দ্য উইন্ডো, যদি বলি আমি তোমার পাশে নেক্সট টু ইউ, এভাবে নেক্সট টু এর ব্যবহার করা হয়। ইন ফ্রন্ট অফ, সামনে, আমরা যে কোনো সময় আমরা বলি যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, আমি বাগানের সামনে দাঁড়িয়ে আছি, আমি গাছের সামনে দাঁড়িয়ে আছি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এরকম যখন কথা বলার প্রয়োজন হয় তখন আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করি। ইংলিশে তোমার ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। যদি বলি বাসার সামনে ইন ফ্রন্ট অফ হাউস, যদি বলি স্কুলের সামনে ইন ফ্রন্ট অফ স্কুল, যদি বলি বাগানের সামনে ইন ফ্রন্ট অফ গার্ডেন, এরকম ক্ষেত্রে। বিলো আন্ডার, বিলো এবং আন্ডার দিয়েও আমরা হচ্ছে নিচে ব্যবহার, নিচে বলতে কোনো কিছু নিচে যখন অবস্থান করে কেউ বা কিছু তখন আমরা বিলো অথবা আন্ডার। যেমন আমরা বলতে পারি বিড়ালটা টেবিলের নিচে, তার মানে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। যদি বলি যে কলমটা ব্রেঞ্চের নিচে, তার মানে দ্য পেন ইজ বিলো দ্য ব্রেঞ্চ। বা আমি যদি বলি যে আমার জুতোটা খাটের নিচে বা সিঁড়ির নিচে, তার মানে মাই শুজ আর বিলো অথবা আন্ডার দ্য স্টেয়ার। এরকম কিছু কারো নিচে বা কোনো কিছুর নিচে বোঝাতে আমরা আন্ডার অথবা বিলো ব্যবহার করি। এখানে এগেইনস্ট, এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, এবং যখন আমরা কারো বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে যখন বলি তখন আমরা এগেইনস্ট কথাটা বলি। যেমন আমরা এখানে এগেইনস্ট ইসরায়েল, তার মানে ইসরায়েলের বিরুদ্ধে। অথবা যদি আমি বলতে পারি যে উই হ্যাভ টু ফাইট এগেইনস্ট ইসরায়েল, মানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। অথবা আমি বলতে পারি ছেলেটা স্রোতের বিপরীতে বা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে, তার মানে আমি বলতে পারি দ্য বয় ইজ সুইমিং এগেইনস্ট দ্য কারেন্ট। এভাবে বিরুদ্ধে পদ। বেয়ন, এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে নেওয়া হয়। কোনো কিছুর ঊর্ধ্বে অর্থ প্রকাশ করতে আমরা বেয়ন কথাটা ব্যবহার করি। যেমন উদাহরণ দিয়ে দেখলাম যে বেয়ন এর ক্যাপাবিলিটি, তার মানে তোমার সামর্থ্যের বাইরে বা সামর্থ্যের ঊর্ধ্বে। বা আমি বলতে পারি বেয়ন্ড ইউর এনার্জি, তোমার শক্তির বাইরে। বা আমি বলতে পারি যে বেয়ন্ড ইউর ড্রিম, তোমার স্বপ্নের বাইরে। এরকম কোনো কিছু সামর্থ্যের বাইরে বোঝাতে আমরা বেয়ন্ড শব্দটা ব্যবহার করি। ইনসাইড, কোনো কিছুর ভিতরে, কোনো কিছুর ভিতরে যেমন বলতে পারি যে ভিতরে আসো, নর্মালি আমরা বলি, তখন আমরা বলবো কাম ইনসাইড দ্য রুম। যদি বলি দোকানের মধ্যে আসো, কাম ইনসাইড দ্য শপ। যদি বলি মার্কেটের ভিতরে আসো, কাম ইনসাইড দ্য মার্কেট। এরকম ওয়ান টু শব্দটা ব্যবহার করা হয় প্রিপোজিশন হিসেবে, এবং উপর থেকে আরেকটা কোনো কিছুর সাথে লাগালাগি অবস্থায় পড়া অবস্থায়। যেমন আমরা যদি বলি আমি পানির উপরে জাম্প করলাম, তার মানে আই জাম্প ওয়ান টু দ্য ওয়াটার। উপর থেকে আমি আবার আরেকটা বিষয়ের উপরে পড়লাম, লাগালে দিকে আসলাম, এই জন্য এখানে ওয়ান টু ব্যবহার করা হয়। ইহা ছাড়াও তোমার আরো অনেক প্রিপোজিশন আছে, বিহাইন্ড আছে, আফটার আছে, বিফোর আছে, অ্যাক্রস আছে, আমার না বলা আরো অনেক ফ্রেজ প্রিপোজিশন আছে, ডিসগাইজ প্রিপোজিশন আছে। যেই প্রিপোজিশনই আমরা ব্যবহার করি না কেন, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কেন আমরা প্রিপোজিশন ব্যবহার করব, আমরা ব্যবহার করব যে একটা সেন্টেন্সকে অনেক বড় করে বলার জন্য, ভাষা শেখার জন্য। ভাষার কিছু স্পেশাল ফ্রেজ আছে, যেই ফ্রেজগুলোতে প্রিপোজিশন সঠিকভাবে ব্যবহার না করলে ভাষার অর্থের যে ব্যাপারটা থাকে সেটা ক্লিয়ার হয় না, আর অর্থ ক্লিয়ার না হলে সেন্টেন্স ইনকারেক্ট হবে। আমার ভাষাটা আমার ফরেনারদের কাছে বা আমার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আমরা প্রিপোজিশন শিখব। আমরা আমার এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশনের পজিশন কোথায়, প্রিপোজিশন অন্য কোনো পার্শ্ব বিশেষের পূর্বে বসবে কিনা, বসলে কিভাবে বসবে, কী ধরনের অর্থগত সম্বন্ধ তৈরি করে, কার সাথে কার সম্বন্ধ তৈরি করে, প্রিপোজিশনের শ্রেণী বিভাগ যেটা আমি বলেছি সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে,
প্রিপোজিশনের গঠনের উপর ভিত্তি করে রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে জানতে এবং এর সাথে সাথে প্রিপোজিশনের ব্যবহারগুলো জানার জন্য, আমার স্টুডেন্টদের জানার সুবিধার জন্য আমি প্রিপোজিশনের পরে বাংলা অর্থ সহকারে করে দিয়েছি, যাতে when they need to translate in their daily language, that time they don't feel any hesitation, don't feel any problem to use the preposition. আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আর এই চেষ্টার মধ্যে দিয়ে যদি কারো ভালো লাগে, যদি কারো ভালো লেগে থাকে, যদি কারো উপকার হয়, তাহলে আমার আজকের এই প্রচেষ্টা সার্থক হবে। সে পর্যন্ত আমি সবার কাছে আমার দোয়া চাই, আমি সবার জন্য, সবাইকে ভালো রাখার জন্য দোয়া করি। এবং সাথে সাথে বাংলাদেশে অল ওভার দ্য বাংলাদেশ হাউ মাচ প্রবলেম দ্য স্টুডেন্টস অলরেডি ফিল, দিস প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায়, এই কারণে আমি আল্লাহর কাছে আবারও দোয়া করি। আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।